রাজনীতির বিশাল ক্যানভাসে রং বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এখানে দৃশ্যপট ক্ষণে ক্ষণে পাল্টায়, আর আড়ালে থাকা কুশীলবরা সামনে এসে এমন সব অবিশ্বাস্য ঘটনার জন্ম দেন যা সাধারণ মানুষের কল্পনার সীমানাকেও হার মানায়। রাজনীতি আসলে গণিতের কোনো সরল অঙ্ক নয় যেখানে সব সময় 2 আর 2 4 হবে, বরং এখানকার সমীকরণ বড়ই জটিল। এখানে পরম বন্ধু মুহূর্তের মধ্যে চরম শত্রুতে পরিণত হয়, আবার দীর্ঘদিনের ঘৃণা এক নিমিষেই গলাগলি আর বন্ধুত্বের রূপ নেয়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই ধ্রুব সত্যটি 2025 সালে এসে নতুন করে যিনি প্রমাণ করলেন তিনি হলেন এলডিপির চেয়ারম্যান এবং এক সময়ের তুখোর বিএনপি নেতা কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং দলের নীতি নির্ধারণী পর্যায়ের অন্যতম শীর্ষ নেতা হিসেবে পরিচিত ছিলেন। আজ তিনি সময়ের নির্মম পরিহাসে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্বাস আর অবস্থানের সম্পূর্ণ বিপরীত মেরুতে গিয়ে দাঁড়িয়েছেন। ইতিহাসের আয়নায় তাকালে দেখা যায় 2001 সালে 4 দলীয় জোট সরকারের সময় যেই জামায়াতে ইসলামীর কারণে তিনি বিএনপির সঙ্গে বিদ্রোহ করেছিলেন, আজ 24 বছর পর সেই জামায়াতের সঙ্গেই তিনি রাজনৈতিক জোট বাঁধছেন। এই ঘটনাটি শুধুমাত্র একজন ব্যক্তির দলবদল নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতির এক গভীর ট্র্যাজেডি এবং অবিশ্বাস্য বাঁক বদলের গল্প, যা আগামী দিনের ক্ষমতার সমীকরণকে নতুন করে ভাবাচ্ছে। কর্নেল অলি আহমেদের এই রাজনৈতিক ডিগবাজির ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2001 সালের সেই উত্তাল দিনগুলোতে। তখন 4 দলীয় জোট ক্ষমতায় আসার দ্বারপ্রান্তে, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জোটের শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে একটি মাত্র সংসদীয় আসন নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বিএনপির প্রভাবশালী নেতা কর্নেল অলি। তিনি চেয়েছিলেন ওই নির্দিষ্ট আসনে তার পছন্দের কোনো ব্যক্তি মনোনয়ন পাক, অথবা তিনি নিজে সেখানে একচ্ছত্র আধিপত্য বজায় রাখবেন। কিন্তু জোটের বৃহত্তর স্বার্থে এবং জামায়াতের অনড় অবস্থানের কারণে বিএনপি নেত্রী খালেদা জিয়া সেই আসনটি জামায়াতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং জ্যেষ্ঠ নেতা হিসেবে অলি আহমেদ বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি একে নিজের ব্যক্তিগত অপমান এবং দলের ভেতর নিজের প্রভাব খর্ব করার ষড়যন্ত্র হিসেবে দেখেছিলেন। ফলাফল হিসেবে তিনি ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করেন। যদিও তিনি অন্যান্য আসনে জয়ী হয়েছিলেন, কিন্তু সেই বিতর্কিত আসনে তিনি পরাজিত হন। এই বিদ্রোহের চড়া মূল্য তাকে দিতে হয়েছিল। খালেদা জিয়া সরকার গঠন করলেও দলের অন্যতম সিনিয়র নেতা এবং জিয়াউর রহমানের ঘনিষ্ঠ ভাজন হওয়া সত্ত্বেও অলি আহমেদকে মন্ত্রিসভায় কোনো জায়গা দেননি। এই অবহেলা এবং একই সময়ে দলে তারেক রহমানের দ্রুত উত্থান অলি আহমেদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। তিনি মনে করতেন বিএনপির কর্ণধার হিসেবে তার যোগ্যতা এবং অবদান তারেক রহমানের চেয়ে অনেক বেশি। মন্ত্রিত্ব না পাওয়া এবং তারেক রহমানের কর্তৃত্ব মেনে নিতে না পারা, এই দুয়ে মিলে তারেক রহমানের সঙ্গে তার সাপে নেউলে সম্পর্কের সূচনা হয়, যা আজ 2.5 দশক পরেও প্রাসঙ্গিক। এই সম্পর্কের তিক্ততা চূড়ান্ত রূপ নেয় 2006 সালের 22 অক্টোবর। বিএনপি সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র 7 দিন আগে কর্নেল অলি আহমেদ বিএনপিকে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কাটি দেন। তিনি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে সঙ্গে নিয়ে গঠন করেন নতুন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। তিনি একা যাননি, সঙ্গে নিয়ে গিয়েছিলেন বিএনপির 3 জন রানিং মন্ত্রী এবং 29 জন এমপিকে। বিএনপির ইতিহাসে দল ভাঙার এত বড় ঘটনা এর আগে বা পরে আর কখনো ঘটেনি। এলডিপি তখন বিএনপির চিরশত্রু আওয়ামী লীগের সঙ্গে হাত মেলায় এবং মহাজোট গঠন করে। শেখ হাসিনা তখন অলি আহমেদকে খুশি করতে 32টি আসন ছেড়ে দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অলি আহমেদের এই দল ভাঙার ঘটনা এবং আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধার প্রক্রিয়াটি দেশে 111 বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পথকে ত্বরান্বিত করেছিল। যদিও 111-এর সময় এবং পরবর্তীতে আওয়ামী লীগের সঙ্গে অলির সেই মধুচন্দ্রিমা বেশি দিন টেকেনি। মহাজোটের সঙ্গে বনিবনা না হওয়ায় 2008 সালের নির্বাচনে তিনি একাই তার দলের হয়ে লড়াই করেন এবং জয়ী হন। এরপর 2012 সালে তিনি অভিমান ভুলে আবারও বিএনপির জোটে অর্থাৎ 20 দলীয় জোটে ফিরে আসেন। 2013 সালে আওয়ামী লীগ সরকার তাকে মন্ত্রিত্বের প্রস্তাব দিলেও জিয়াউর রহমানের এই সহচর তখন বিএনপির প্রতি অনুগত থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। দীর্ঘ 13 বছর তিনি মাটি কামড়ে বিএনপির সঙ্গেই ছিলেন, শত অবহেলা সত্ত্বেও। কিন্তু রাজনীতির চিত্রনাট্য 2025 সালে এসে আবার নাটকীয়ভাবে বদলে গেল। এবার প্রেক্ষাপট ভিন্ন এবং আঘাতটা এলো আরও গভীর থেকে।
কর্নেল ওলি দেখলেন তার নিজের হাতে গড়া দল এলডিপির নেতারাই তাকে ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। তার দলের মহাসচিব রেদোয়ান আহমেদ সহ এলডিপির একটা বড় অংশ বিএনপিতে ভিড়ে যায়। ওলি নিশ্চিত হন যে এর পেছনে তারেক রহমানের প্রত্যক্ষ হাত রয়েছে। নিজের দলের ভাঙন এবং দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীদের বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ এবং অপমানিত ওলি এবার নিলেন তার জীবনের সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য ইউটার্ন। তিনি বিএনপিকে শাস্তা করতে এবং তারেক রহমানকে রাজনৈতিকভাবে শিক্ষা দিতে হাত মেলালেন সেই জামায়াতে ইসলামীর সঙ্গে যাদের কারণে একসময় তিনি বিএনপি ছেড়েছিলেন। 2001 সালে যাদের জন্য তিনি মন্ত্রিত্ব হারিয়েছিলেন, যাদের জন্য খালেদা জিয়ার বিরাগ ভাজন হয়েছিলেন, আজ তাদের কোলেই তিনি রাজনৈতিক আশ্রয় নিলেন। এটি যেন ভাগ্যের এক নির্মম খেলা। যাদের মাধ্যমে শত্রুতার সূত্রপাত, আজ তারাই তার পরম বন্ধু। প্রতিশোধের নেশায় মানুষ যে কতটা অন্ধ হতে পারে, ওলি আহমেদ যেন তারই এক জীবন্ত উদাহরণ। এই নতুন সমীকরণের পেছনে আরেকটি বড় কারণ হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক কৌশল এবং বক্তব্যের নেতিবাচক প্রভাব। কিছুদিন আগেই লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তারেক রহমান জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন। তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, জামায়াতকে আবারও ৭১-এর ফ্রেমে বন্দী করা এবং রাজাকার বা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে কোণঠাসা করা। কিন্তু রাজনীতিতে কথা বলার আগে যে 10 বার ভাবতে হয়, তারেক রহমান হয়তো সেটি ভুলে গিয়েছিলেন। তার এই বক্তব্যের ফলাফল হল বিস্ময়কর। যেই দলের বিরুদ্ধে তিনি ৭১-এর অভিযোগ তুললেন, সেই দলেই এখন দলে দলে যোগ দিচ্ছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা। প্রথমে মেজর আখতারুজ্জামান, এরপর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং এখন বীর প্রতীক কর্নেল ওলি আহমেদ, সবাই জামায়াতের প্ল্যাটফর্মে। বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের সেই ৭১-এর চেতনার কার্ড ব্যর্থ হয়েছে এবং তা বুমের্যাং হয়ে তার দিকেই ফিরে এসেছে। গত 15 বছরে আওয়ামী লীগ চেতনার কার্ডকে এতটাই রাজনৈতিকভাবে ব্যবহার করেছে যে সাধারণ মানুষের কাছে এখন আর এই আবেগের আবেদন আগের মতো নেই। বরং তারেক রহমানের খোঁচা দেওয়ার পর মানুষের সহানুভূতি জামায়াতের দিকেই গেছে। মানুষ দেখছে যে দলকে ৭১ বিরোধী বলা হচ্ছে, সেই দলেই এখন রণাঙ্গনের বীররা ভিড় করছেন। জামায়াতে ইসলামী এবং কর্নেল ওলির এই জোটবদ্ধ হওয়াকে বিশ্লেষকরা দেখছেন জামায়াতের জন্য একটি মাস্টার স্ট্রোক। জামায়াত খুব ভালো করে জানে ভোটের মাঠে কর্নেল ওলির বর্তমান শক্তি খুবই সীমিত। তার নিজস্ব ভোট ব্যাংক খুব একটা বড় নয় এবং নির্বাচনে তিনি এককভাবে খুব বেশি প্রভাব ফেলতে পারবেন না। শোনা যাচ্ছে জামায়াত তাকে একটির বেশি আসন ছেড়ে দেবে না। এটি কর্নেল ওলির জন্য একটি রিয়ালিটি চেক হলেও তিনি তা মেনে নিচ্ছেন, কারণ জীবনের শেষ প্রান্তে এসে এমপি হওয়ার চেয়ে তার কাছে এখন তারেক রহমানকে শিক্ষা দেওয়াটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে জামায়াতের জন্য এটি একটি বিশাল রাজনৈতিক বিজয়। তারা ওলি আহমেদকে জোটে নিচ্ছে তার ভোটের জন্য নয়, বরং তার মুক্তিযোদ্ধা ইমেজের জন্য। জামায়াত এতদিন যে কলঙ্ক বা স্টিগমা বহন করছিল, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এই যোগদান সেই দাগ অনেকটাই মুছে ফেলছে। কর্নেল ওলির মতো একজন বীর বিক্রম যখন জামায়াতের মঞ্চে দাঁড়ান, তখন বিরোধী দলের পক্ষে জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা কঠিন হয়ে পড়ে। এটি জামায়াতকে দিচ্ছে এক বিশাল লিগ্যাল এবং মোরাল সার্টিফিকেট বা নৈতিক বৈধতা। একটি দল তখনই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হয় যখন সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে সিভিল সোসাইটি এবং মুক্তিযোদ্ধারা তাদের গ্রহণযোগ্য মনে করে। জামায়াত এখন বাংলাদেশে সেই গোল্ডেন পিরিয়ড বা স্বর্ণযুগ পার করছে। ইতিহাসের এই বাঁকবদল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজনীতিতে নীতি বা আদর্শের চেয়ে ব্যক্তিগত ক্ষোভ, স্বার্থ এবং কৌশল অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিএনপি একসময় জামায়াতকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল, আর আজ জামায়াত বিএনপির এক সময়ের ত্যাগী এবং সিনিয়র মুক্তিযোদ্ধাদের ব্যবহার করছে নিজেদের বৈধতা বাড়ানোর জন্য। মেজর আখতারুজ্জামান, যিনি সব সময় সত্য বলার জন্য পরিচিত, তারা যখন জামায়াতে যোগ দেন বা তাদের পক্ষে কথা বলেন, তখন সাধারণ মানুষ ভাবে তাহলে নিশ্চয়ই জামায়াত আর আগের জায়গায় নেই। মুক্তিযোদ্ধারা যখন তাদের বিশ্বাস করছেন, তখন সাধারণ মানুষও তাদের প্রতি নমনীয় হচ্ছে। তারেক রহমানের একটি ভুল মন্তব্য এবং রাজনৈতিক দূরদর্শিতার অভাব বিএনপির জন্য বড় কাল হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে কর্নেল ওলি প্রমাণ করলেন, রাজনীতিতে অপমানের প্রতিশোধ নিতে মানুষ নিজের অতীতের ছায়াকেও মারিয়ে যেতে পারে। জামায়াত এবং এলডিপির এই নতুন কেমিস্ট্রি আগামী নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে, তবে এটি নিশ্চিত যে বাংলাদেশের রাজনীতিতে এটি একটি ঐতিহাসিক এবং শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে। রাজনীতির এই রঙ্গমঞ্চে কে হারে আর কে জেতে তা দেখার জন্য আমাদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপনার কি মনে হয়,
কর্নেল ওলি এবং জামায়াতের এই নতুন কেমিস্ট্রি কি রাজনীতিতে কোনো বড় প্রভাব ফেলবে, নাকি এটি কেবলই ইতিহাসের পুনরাবৃত্তি? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।